হুজুর চলেন কাইটা পড়ি দেওয়ার করে চুরি এই কই চোরা গাড়ি ধরি কেডা কেডা লাগে না আমি ওরা নাই মাফ করে দিলাম কামটা আপনি ঠিক করলেন না গোলাপজানের জন্য আমার উপর হাত উঠাইছেন আপনার এই ব্যবহার আমি অনেকদিন মনে রাখুম হুজুর চলে আবারও সাইজ করে দিব না আর কোনো ভয় নেই তুমি এখন যেতে পারো বোধাই লুচ্চা মাই রখাইছে মা পোতাইছে চলেন যাই না রে যাব না যাবেন না মানে এইখানে তো কিছুই স্বীকার করতে পারলেন না এবার স্বীকার করেই যাব আমার শিকার আমি পেয়ে গেছি হ্যাঁ বড়ই সুগন্ধ আপনি এখানে গোলাপজান তোরে তো কইছি তোর উথাল পাথাল যৌবনের ঢেউ আমারে পাগল করছে অহন্তরে না পাইলে আমি বাসুম না পথ ছাড়েন কইতেছি যদি না ছাড়ি আমি কিন্তু চিৎকার করুম কর বদনাম হইলে তোর হইব সতী মাইয়ারা বদনাম রে ডরায় না ডরাইবি ঠিকই ডরাইবি তোর সতীত্ব যেদিন আমি কাইরা নিমু সেই দিন তুই ঠিকই ডরাইবি মর্তুজা বাহ বড়ই শান্তি পাইলাম আজ তুই আমারে নাম ধরে ডাকছস নাম ধইরা কে কারে ডাকে জানস মনের মানুষে ডাকে তাই আজ তোর ডাকটা আমার দিলে দোলা দিছে আমি আর ঠিক থাকতে পারতাছি না আমার একটু বুকে জড়ায় ধর গোলাপজান কাল নাগিনী তুই আমারে সবল মাইরে চলে গেলি কিন্তু তুইও মনে রাখিস গোলাপজান আমিও জাত সাপুরিয়া একদিন এই বিষ তরেই তুলে নিতে হইব
গোলাম, চোখের মাথা খেয়েছিস নাকি? হ্যাঁ, পথ দেখে চলতে পারিস না? আমি হুজুর, বাবা, আমি হুজুর, আপনি ওরে মাফ কইরা দেন, এমন ভুল আর করব না। ঠিক আছে, যাও, মাফ করে দিলাম। কিন্তু গোলাম মিয়া, একটা কথা মনে রেখো, তুমি হলে এই নায়েব বাড়ি গোলাম, আর তোমার মেয়ে গুলাবজান এই বাড়ির গোলামের মেয়ে। কিন্তু তোমার মেয়ের চলাফেরা দেখে মনে হয় সে জমিদার বাড়ির মেয়ে। এটা কিন্তু আমি সহ্য করব না। ঠিক আছে আম্মি হুজুর, আমি ওরে সব বুঝাই দিমু। যাও মা, তুমি তোমার ঘরে যাও। তুমি আবার কোথায় যাও? হ্যাঁ। তোমাকে না বলেছি ভাইজানকে খবর দিতে? জি আমি হুজুর, আমি এক্ষুনি নাইব হুজুরকে খবর দিতেছি। দোহাই হুজুর, আমারে মারবেন না হুজুর। এই শুয়োরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই খাজনা দিতে অস্বীকার করেছিস? এই লাঠিয়াল, ওকে পিটিয়ে খাজনা আদায় কর। ছোট হুজুর, বড় হুজুরের হুকুমে আমি খাজনা আদায় করছিলাম, আর সেই কাজে বাধা দিয়ে কাজটি আপনি ভালো করেননি ছোট হুজুর। শুনুন নায়েব সাহেব, আমি ওই জমিদারের একমাত্র উত্তরাধিকারী। আজকের পর থেকে আর কোনোদিন গরিব প্রজাদের উপর অত্যাচার করে খাজনা আদায় করবেন না। যান, চলে যান এখান থেকে। ঠিক আছে ছোট হুজুর, আপনি না থাকলে ওই শয়তান নায়েব আমাকে গরু ছাগল সব লয়ে যেত ছোট হুজুর। তোমাদের আর কোনো ভয় নেই, আর কেউ কোনোদিন তোমাদের উপর অত্যাচার করতে আসবে না। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ছোট হুজুর অবিবাহিত, তার হাতে কি করে জমিদারির দায়িত্ব তুলে দেবেন? হ্যাঁ, জমিদার বংশের রেওয়াজ অনুযায়ী সেলিমের বিয়ের পরই ওকে জমিদারের আসনে বসাতে হবে। তাই তো সেলিমকে বিয়েতে রাজি করানোর দায়িত্ব আমি ওর আম্মি হুজুরের উপর দিয়ে রেখেছি। হ্যাঁ, আজ আর আমি তোর কোনো কথাই শুনবো না। এবার বিয়ে তোকে করতেই হবে। না আম্মি হুজুর, আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না। সে কথা তো আপনাদেরকে অনেক আগেই বলেছি। তাই বললে কি হয়? আমাদের বয়সে বার্ধক্য এসেছে। এই সময়ে তোমার আম্মি হুজুরের সেবা যত্ন করার জন্য একটা পুত্রবধূ ঘরে আনা প্রয়োজন। তাছাড়া বিয়ে না করা পর্যন্ত তোমাকে আমি জমিদার আসনেও বসাতে পারছি না। জোর করে আমার উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না আব্বা হুজুর। তাছাড়া আমার এখনো জমিদারি শিক্ষা বাকি আছে। আমি আরো কিছুদিন ঘুরবো, বেড়াবো, শিকার করব। সেই ব্যবস্থাও আমি তোমার জন্য করে রেখেছি। সত্যি বলছেন আব্বা হুজুর? আমি শিকারে যাব? উফ, আমার যে কি আনন্দ লাগছে। যাই, রতনকে গিয়ে গোছাতে বলি। রতন! তোমাদের কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। ওকে আবার শিকারে পাঠাচ্ছ কেন? সে তুমি বুঝবে না। এই শিকার সেই শিকার না, পাত্রী শিকার। মানে? মানে তোমার ছেলেকে পাত্রী দেখিয়ে বিয়ে করানো যাবে না, তাই শিকারের নাম করে নায়েবের বোনের বাড়িতে পাত্রী দেখার আয়োজন করেছি। কিন্তু সেটা কবে? নায়েব সাহেবকে আমি সমস্ত কিছু ব্যবস্থা করতে বলে দিয়েছি। হয়তো নায়েব সাহেব এতক্ষণে তার বোনের বাড়িতে পৌঁছেও গেছে। সত্যি বলছে ভাইজান? জমিদার পুত্রের সাথে আমার মেয়ের বিয়ে হবে? শুধু বিয়ে নয়, দুদিন পর মির্জা মোহাম্মদের জমিদারিও আমার হাতের মুঠোয় চলে আসবে। কিন্তু কিভাবে ভাইজান?
জমিদার পুত্র সেলিম শিকার করার জন্য এই এলাকায় আসছে এবং তার থাকার ব্যবস্থাও তোর এখানে করতে হবে। একবার যদি সেলিম তোর বাড়িতে আসে তাহলে আমাদের তারাবানু আর চন্দ্রবানু রূপের ফাঁদে ফেলে যে কোনো একজনকে ঠিকই গছাতে হবে। সেজন্য তুমি কিচ্ছু ভেবো না ভাইজান। যাবো কি আসি মা। দাঁড়া বাবা সেলিম, আবার ডাকিতে কি হয়েছে মা? নে বাবা, এটা রাখ। আংটি? আংটি দিয়ে কি হবে? এই আংটি জমিদার বংশের ঐতিহ্য। এটা যার হাতে পরানো হয় সে এই জমিদার বাড়ির বউ হয়ে আসে। মা, শিকার করতে গিয়ে যদি কোনো মেয়েকে তোর পছন্দ হয় তাহলে তাকে এই আংটি পরিয়ে দিয়ে আসবি। আমরা তাকে পুত্রবধূর সম্মান দিয়ে বরণ করে নিয়ে আসবো। না মা, এটা তোমার কাছে রাখো। আরে না। লইলেন হুজুর, লইলেন সময় মতো কাজে লাগবে। হ্যাঁ বাবা, নিয়ে যাও। আচ্ছা। আয় বাবা। যাবো। খোদা হাফেজ। হুজুর, আপনি কোনো চিন্তা করবেন না। আমি যে ব্যবস্থা করেছি, ছোট হুজুর এবার বিয়ে না করেই পারবে না। আমার দুই ভাগ্নি যেমনি রূপবতী তেমনি গুণবতী, দুজনের একজনকে পছন্দ তাকে করতেই হবে। তাই যেন হয় নায়েব সাহেব। অচেনা অপরিচিত জায়গা, বাহ, জায়গাটা তো খুব সুন্দর। হ্যাঁ, গাড়ি থামে মনে আসো। আসসালামু আলাইকুম হুজুর, আসুন। নামেন। আমিও নামি। ঠিক আছে হুজুর, আপনি যান, আমি একটু ঘুরে গেলে দেখে আসি। আসুন ছোট হুজুর, আসুন আসুন ছোট হুজুর, বসুন বসুন। জানেন ছোট হুজুর, আমার দুটো বোন আছে। কি বলবো ছোট হুজুর, ওরা এক একজন এক এক গুণের অধিকারী। আপনি দেখলে তাজ্জব হয়ে যাবেন। বাহ, খুব ভালো তো। তাহলে তো ওদেরকে দেখতে হয়। কই, ডাকুন ওদেরকে। চন্দ্রবানু, তারাবানু। আসসালামু আলাইকুম। ছোট হুজুর, এরাই আমার বোন। ও, যাচ্ছি তো। ইয়ে, শুনলাম তোমরা নাকি খুব গুণের অধিকারী। আমি না খুব ভালো গান জানি। ও। গান শুনবেন? চল। আমি না খুব সুন্দর নাচতে জানি, নাচ দেখবেন? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, দেখেন। আপু, ডরে না, ডরে না। আমি এই ছাগল লইয়া কই যাও? তোমার এরকম কেন? তুমি কেডা? আমি আমি জমিদার বংশের লোক। এই জমিদারের সব লোক আমার কথায় ওঠে আর বসে। আমি জমিদার পুত্রকে নিয়ে এই শিকারে এসেছি। শিকার আমার মিলছে। আচ্ছা, তোমার পদবিটা কি? আমার পদবী, এই পদবী হইলো বেলসা। চিন বেলসা? বেলসা কি? এই চামচ চিনো? চামচ। ও, চামচ। হ্যাঁ, চিনি চিনি, ভাবনা চিনি জানে। চামচের বড় হইলো বেলসা। আমি হইলাম বেলসা। তাইলে তুমি চামচ। চামিজ বলো না, চামিজ বললে আমারে না ছোট মনে হয়। আমি চামচের বড় ভাই, বেলসা, বুঝছো? আসো, আমি তোমারে হাতে কলমে শিখা দিব। এই আসো আসো, আমি তোমারে না
এই জমিদার বংশের নিয়ম কানুন শিখাবো। হ্যাঁ? এই চলো, কি নিয়ম কানুন শিখাইবা? আসো না একটু ওইদিকে আসো, এই, আসো এই জায়গায় আসো। ও মা রে, গেছি রে, ও মা, আয় না, কিছু না, আসো বসো, হাতে কলমে শিক্ষা দিব। শুনো, এই জমিদার বংশের লোকদের সাথে কেমনে কথা বলতে হয় জানো? এই মহব্বতের সাথে কথা বলতে হয়। মহব্বত বুঝো? না, বুঝি না। বুঝবা কেমনে? আমি তো শিখাই নাই। খাও বাবা খাও, আমাদের গাছের ফল তো। সবগুলো নিব না না বাবা, ওকে নিতে দাও, নিজেদের গাছের ফল তো। আমাকে আপনার কেমন লাগে? নীল দরিয়ার ঢেউয়ের মতো। ঢেউ দেখে আপনার ভয় লাগছে? কেন ভয় লাগবে কেন? তাহলে আসুন না গো, আমার নদীতে একটু সাঁতার কাটবেন। আমার নদীতে এখনো জোয়ার আসেনি গো, আসি। এখনই পালাবার উপযুক্ত সময়। রতন, এই রতন ওঠ, ভোর হয়ে গেছে। আমার হয় নাই, আর একটু। আরে কি হয়নি তোর? উত্তর দেয় হুজুর, আপনি এইটা একটা কাম করলেন, আমার বড় পেটে লাথি মারলেন, আমার সুখটা কাইরা নিলেন। আমি আমার বাতাসিরা আদর করতেছিলাম। তোর শৌখিন নিখুচি করি। শোন, এক্ষুনি এই বাড়ি থেকে পালাতে হবে, চল। না, আমি যাবো না, আমি এখানে থাকুম। আরে শালায় কয় কি? কি মজাটা করতে চলেন কাইটা পড়ি করে চুরি এই কই চোরা। কেনা কেনা লাগে না, আমি ওরা নেই, মাফ করে দিলাম। কামটা আপনি ঠিক করলেন না। গোলাপজানের জন্য আমার উপর হাত উঠাইছেন। আপনার এই ব্যবহার আমি অনেকদিন মনে রাখুম। হুজুর চলে, আবারও সাইজ করে দিব নে।
কোনো ভয় নেই, তুমি এখন যেতে পারো। বোধাই লুচ্চা মাই রখাইছে, মা পোতাইছে। চলেন যাই। না রে, যাব না। যাবেন না মানে? এইখানে তো কিছুই স্বীকার করতে পারলেন না। এবার স্বীকার করেই যাব। আমার শিকার আমি পেয়ে গেছি। হ্যাঁ, কয় কি? সে কি? এটা দেখে কুলবালি সেলিম কোথায় আছে রে? এটা দেখি হ্যাঁ, রতন, বালি। এমন করছি কেন? বুনো মিটি বেড়াম, আমার তো তারা বোঙ্গাই দিবি। হ্যাঁ? সেলিম। ধ্যাৎ। চন্দ্রবানু, চতু হুজুর, চন্দ্রবানু, কি হয়েছে তোমার? কোথায় গিয়েছিলেন আপনি? হে শিকারে যাওয়ার কথা বলতে এসে আমি তো হুজুর, মনে হয় আপনার গিট্টু লাগা ফেলেছে। আহা, বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি যাও, আমি তৈরি হয়ে শিকারে যাব। তাই? তোর বাপ, বেশি কথা বলিস কেন? যা, তৈরি হয়ে নে, এক্ষুনি শিকারে যেতে হবে। চতু হুজুর, আপনি শুধু পাখি শিকার করেন, মানুষ শিকার করেন না? মানুষ শিকার কখনো তো করিনি, তবে এইবার করব। চলেন না, ওখানে গিয়ে গল্প করি। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, চলুন না, ওখানে বসে গল্প করি। আহা। না, ওখানে গিয়ে আরে, গল্প। আমার কথা শোনো, গল্প করলে তো তোমাদের শিকার হবে না। মানে? আজ আমি কোনো শিকার করব না, আজ শিকার করবে তোমরা দুজন। আমরা শিকার করতে পারি না। আমি শেখাবো। ওই তো একটা পাখি। তারাবানু, চন্দ্রবানু, এসো এসো, বন্দুক ধরো, বন্দুক ধরো। আচ্ছা ঠিক হ্যাঁ। আছে। এই রে বাবা রে, হ্যাঁ, এই বাবা, পারবো তুমিও এসো না। হ্যাঁ, ওই যে ওই যে, এই তো এখানে। হ্যাঁ, ওই যে, এই এই ট্রিগার আগুন দাও। হ্যাঁ, একদম পাখির দিকে লক্ষ্য রাখো। হ্যাঁ, ওই যে উপরের দিকে। হ্যাঁ, ওই দেখ, ওই দেখ, ওই তো দেখা যাচ্ছে। ওই যে, এই রে বাবা, এদিকে এদিকে। ও বাবা, ও মা, গেছে রে, নীলের হাড্ডি ভেঙে গেছে। আমি কেডা? তুই এখানে কি করে আসলি? হ্যাঁ, আমি জানি না। কি? ছোট হুজুর কোথায়? জানি না। চলে গেছে? ছোট হুজুর চলে গেছে। হ্যাঁ? যাবে না তো তোদের কাছে থাকবে নাকি? দেখলি ও বলে আমাদের ভাই লাগে। যা এখান থেকে, যা, তুই জানি যা। কি? যা এখান থেকে। আমারে যাইতে দেন। তুমি তো বড় অকৃতজ্ঞ। আমি তোমার এত বড় উপকার করলাম, আর তুমি কিনা আমার সঙ্গে কথা না বলেই চলে যাচ্ছ। কি করব? তাহলে আমি বলি, তোমাকে আমার খুব ভালো লেগেছে। তোমার রূপ আমাকে মুগ্ধ করেছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ছি, অমন কথা কইেন না, লোকে শুনলে কলঙ্ক দিব। আমি চাই। আমি আজ রাতে কোকিল বাগানে তোমার জন্য অপেক্ষা করব। বলো, তুমি আসবে? বলো। জানি না।
ইয়ে মানে আমি জানতাম তুমি আসবে। আপনি আমারে এই নিশিরাতে ডাকছেন কেন? তোমাকে দেখার পর থেকে আমার সবকিছু কেমন যেন ওলটপালট হয়ে গেছে। তোমার চাঁদের মতো মুখটা না দেখে আমি যে থাকতে পারি না গোলাপজান। এতক্ষণ কি মনে হচ্ছিল জানো? কি মনে হচ্ছিল বাতাসে গন্ধ নেই, আকাশে আলো নেই, জোনাকেরে নিভে গেছে, আধারে ঢেকে গেছে পৃথিবীটা। আর এখন এখন কি মনে হইতাছে?
জানোস না গোলাপজান আমার, শুধু আমার। আপনি মধু, জমিদার পুত্র তোমার মেয়ের মধু খাইতে চায়, তাই প্রেমের ফাঁদে আটকায়া রাত বিরাইতে গোলাপজানের লগে ফষ্টি নষ্টি করতেছে। আমি আপনার কথা বিশ্বাস করি না। তা করবা কেন? মাইয়ারে তো জমিদার পুত্রের পিছে লেলায়া দিছ। ভাবতাছ মাইয়া জমিদার বাড়ির বউ হইলে তোমার কত মাংস ধরব? সেই আশা কখনোই পূরণ হইব না। তোমার মাইয়ার ভরা গাঙে টোপ ফালায়া জমিদার পুত্র ফুটুস মারবো, আর তোমার মাইয়া কলঙ্কের বোঝা পেটে লইয়া রাস্তা রাস্তা ঘুরবো। ওই মিয়া, সেই দিন বুঝবা জমিদার পুত্র কত খারাপ। এখনো সময় আছে, মাইয়ারে ফিরাও। গোলাপজান, গোলাপজান, আমি কি শুনতেছি এইসব? মোর্তজা কেন তোর বিরুদ্ধে খারাপ কথা কইয়া গেল? সত্যি করে ক, জমিদার পুত্রের লোকে তোর কিসের সম্পর্ক? চুপ করে থাকিস না, ক। সে আমারে ভালোবাসে। গোলাপজান, মিথ্যা, সব মিথ্যা। জমিদার পুত্রের লগে তোর ভালোবাসা হইতে পারে না। ওরা জমিদার, তুই গরিবের ভাইয়া। ভাঙা ঘরে থাইকা আকাশের চাঁদ ধরতে যাস না, তাইলে জীবনে অনেক বড় ভুল করবি। তোরে আশা ভরসা দিয়া তোর জীবনটা নষ্ট হয়ে যাইব। তোরে কোনদিন বিয়া কইরা জমিদার মহলে লইয়া যাইব না। বাবা, সেলিমের ভালোবাসার মধ্যে কোনো মিথ্যা নাই। সত্যিও আমার ভালোবাসে। ওরে তুমি অবিশ্বাস করো না। বিশ্বাস অবিশ্বাস আমি বুঝি না। তুই আর কোনদিন ছোট হুজুরের কাছে যাইতে পারবি না। আজ থেকে তোর ঘরে বাইরে যাওয়া বন্ধ। আমার নিষেধ অমান্য কইরা তুই যদি ছোট হুজুরের কাছে যাস, আল্লাহর কসম তুই আমার মরা মুখ দেখবি, তুই আমার মরা মুখ দেখবি। শালার মুর্তজা, তোর গিট্টু আমি বাই করতেছি। তুই লাগাবি জিলাপির প্যাস, আমি লাগামু আমিতির প্যাস। আমার নাম থাকবা পরে কমুনে, আগে ছোট হুজুরে খবরটা দিয়ে লই। হ হুজুর, সত্যি কইতাছি, গোলাপজান আর আপনার কাছে আইতে পারবো না। আমি নিজের কানে শুনছি। না না, এ হতে পারে না। আমি যাব গোলাপজানের কাছে। গোলাপজান, দাঁড়ান ছোট হুজুর, আপনি আর এক পা আগে বাড়াইবেন না। ছোট হুজুর, দোহাই লাগে আপনার, আমাগো মতো গরিবদের ইজ্জত লইয়া আর ছিনিমিনি খেলতে আইসেন না। কি বলছেন আপনি? আমি ঠিকই কইতাছি। নদী শুকায় যায় ঠিকই, কিন্তু বানের পানিতে আবার ভইরা যায়। ইজ্জত একবার হারাইলে ওই ইজ্জত আর ফিরে পাওয়া যায় না। আপনি চইলা যান, আপনি চইলা যান ছোট হুজুর, আপনি চইলা যান। না, আপনি চলে যেতে বললেও আজ আমি যাব না।
কারণ আপনার মনের মধ্যে অবিশ্বাসের বীজ গজিয়েছে। তাই আমার সত্যিকারের ভালোবাসাকে আপনি ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা মনে করছেন। আমি কি করে বিশ্বাস করুম ছোট হুজুর, আপনি জমিদার পুত্র আর গোলাপজান সামান্য এক গোলামের মাইয়া। আমি বুঝতে পারছি, জমিদারদের অত্যাচার আর মিথ্যাচারের কাহিনী শুনতে শুনতে আপনাদের মন বেশি উঠেছে। তাই আমার আর গোলাপজানের পবিত্র ভালোবাসাকে কলঙ্কের কালিতে লেপন করতে চাচ্ছেন, কিন্তু আমি তা হতে দেব না। আমি গোলাপজানকে ভালোবাসি, গোলাপজান আমার। এর চেয়ে বড় সত্য আমার কাছে আর কিছুই নেই। আমি মির্জা বংশের বংশধর। আমি এক্ষুনি আমার বংশের রেওয়াজ মোতাবেক আমার হাতের এই আংটি গোলাপজানকে পরিয়ে দিতে চাই। আপনি কাজী ডাকার ব্যবস্থা করুন, আমি আজ রাতেই গোলাপজানকে বিয়ে করব। আজকের এই মধুর রাতে আমি তোমাকে আমার সবচেয়ে প্রিয় খাবারটি খাওয়াবো। না গোলাপজান, খাও। সত্যি ব্যথা পেয়েছো? কি হলো গোলাপজান? আমার ভয় লাগতেছে। কেন? এত সুখ কপালে আমার সইব কিনা। আপনি আমার কোনোদিন ছেড়ে দেবেন না তো? না গোলাপজান, না। যতদিন আমার এই দেহের প্রাণ থাকবে ততদিন তুমি আমার বুকেই থাকবে। আমাদের দুজনের দুটি আত্মা যে আজ থেকে এক হয়ে গেছে, এক হয়ে গেছে। ছোট হুজুর, আপনি চলে যাবেন? হ্যাঁ, আমি কাল সকালেই মহলে ফিরে যাব। সে কি, আপনার শিকার করা শেষ? আরো কিছুদিন থেকে যান না। আপনাকে পেয়ে আমাদের খুব ভালো লেগেছে। তোমাকেও আমার খুব ভালো লেগেছে। এখানে শিকার করতে এসে আমি নিজেই শিকার হয়ে গেছি। কিন্তু শিকারের নমুনা তো কিছুই দেখতে পেলাম না। সময় হলে ঠিকই দেখবে। এখন তুমি আমার যাওয়ার ব্যবস্থা করো, আমি কাল সকালেই যেতে চাই। ঠিক আছে ছোট হুজুর, আমি আপনার যাওয়ার ব্যবস্থা করছি। আমার বাতে শিখিব কিছু বাবা, আর কটা দিন থেকে গেলে হতো না? আমার খুব জরুরি কাজ আছে তো, তাই আমাকে যেতে। দেখো না বাবা, আমার মেয়েরা তোমার জন্য কিভাবে কাঁদছে। এই, তুমি এভাবে কাঁদছো কেন? আমি তো আবার আসবো। সত্যি বলছেন? হ্যাঁ, আমি চলে যাচ্ছি ঠিক, কিন্তু আমার হৃদয় মন সব এখানে রেখে যাচ্ছি। মহলে গিয়ে তোমাদের জন্য ভীষণ খারাপ লাগবে। বেশি দিন তোমাদের ছেড়ে থাকতে পারবো না, আসতে আমাকে হবেই। আমি কিন্তু আপনার অপেক্ষায় থাকবো। ছোট হুজুর, আমি খুব সুন্দর না? ছোট হুজুর, আমিও আপনার অপেক্ষায় থাকবো। এখান থেকে ছোট হুজুর আমার। আচ্ছা, আমি আসি। রতন, চল। না। কেন? মনের সাথে যুদ্ধ করে আমি হেরে গেছি ছোট হুজুর, তাই মহলে যা আমার হলো না। তার মানে আমার ব্যবস্থা এখানে হয়ে গেছে, ওকে ছেড়ে আমি যেতে পারবো না। তাই সিদ্ধান্ত নিচ্ছি আমি এখানে ঘর জমাতে থাকবো। আমার বাবার কোনো ছেলে নাই তো? বুঝতে পারছেন ছোট হুজুর, আমাকে আদেশ অনুরোধ করে লজ্জা ফেলবেন না। আমি মহলে যাব না, আপনি যান। ঠিক আছে।
গাড়ি থামাও। গোলাপজান, গোলাপজান, আমার যাবার পথ তুমি চোখের জলে ভিজিয়ে দিও না। তোমাকে ছেড়ে যেতে আমারও বড় কষ্ট হচ্ছে। যেই বাঁধনে তুমি আমারে বাঁধছো, এখন তোমারে সাইরা থাকা আমার যে বড় কষ্ট হইব সেলিম, বড় কষ্ট হইব। আরে পাগলি, এই তো মাত্র কটা দিন অপেক্ষা করো। আমার বাবা মা তোমাকে সসম্মানে মহলে নিয়ে যাবে, আমি তার ব্যবস্থা করতেই যাচ্ছি। এবার হাসি মুখে আমাকে বিদায় দাও। মা গোলাপজান, সালাম আম্মা হুজুর। আপনারা? শুনলাম তুমি নাকি সুন্দর করে হাতে মেহেদি লাগিয়েছো। কই? তোমার মেহেদি রাঙা হাত দুখানা দেখাও। কই না তো আম্মাজান। বের করো না দেখি তোমার হাতখানা। কই, আমি তো হাতে মেহেন্দি লাগাইনি আম্মাজান। এই, তোর আর হাত দুখানা বের কর। আম্মিজান, এই তো সেই আংটি। হারামজাদি, এই আংটি তুই কোথায় পেয়েছিস? ছোট হুজুর দিয়েছেন। কি? ছোট হুজুর দিয়েছে? আয় গান্ধির বাচ্চা, তুই আমার বাড়িতে থেকে আমার অন্ন খেয়ে আমার মেয়েদের কপাল পোড়াতে চাস? এই হারামজাদি, তোর এত বড় সাহস হলো কি করে? গোলামের মেয়ে হয়ে জমিদার পুত্রের আংটি হাতে পড়িস? হ্যাঁ, এই হারামজাদি। গোলাপজান, আম্মা হুজুর, ছোট হুজুর শুধু আংটি পরায় নাই, আমার গোলাপজান যে কলমা পয়রা বিয়েও করছে। আম্মিজান, আমার কি হবে? এই গোলামের বাচ্চা, আর তোকে ক্ষমা করা যায় না। তুই আমার ভাগ্নিদের কপাল পুড়িয়ে জমিদার বংশের মান সম্মান নষ্ট করে তুই জমিদার মহলের বউ হবি, তা আমি হতে দেব না। মামা, এটা তো অন্যায়। তুই চুপ কর। দোহাই হুজুর, আমার মায়ের কপাল পোড়াইবেন না, দোহাই লাগে হুজুর, দোহাই লাগে। কপাল পুড়েছে সেই দিনই যেদিন ও জমিদার বংশের আংটি পড়েছে। হুজুর, চল, আয়। আমি এখন আমার কি হবে? নায়েব, কে মেয়ে? গোলাপজান, যাকে ছোট হুজুর আংটি পরিয়েছে। আর তুমি তাকে গলা ধাক্কা দিয়ে আমার পায়ে ফেলে দিলে? এত বড় সাহস তোমার হলো কি করে? ওর দুঃসাহসী আমাকে সাহস জুগিয়েছে হুজুর। আপনার পায়ের নিচে থাকার যোগ্যতাও ওর নেই। কি বলতে চাও তুমি? যা সত্য আমি তাই বলছি হুজুর। জমিদার বাড়ির সম্মান ডুবিয়েছে এই মেয়ে। ওর কোনো বংশ মর্যাদা নেই, নেই কোনো পিতার পরিচয়। আমার বোনের বাড়ির সামান্য গোলামের কুড়িয়ে পাওয়া মেয়ে ও। কি? জি হুজুর, ওর দিকে যে পুরুষ একবার তাকিয়েছে তাকেই ও নজরবন্দি করেছে। এলাকায় ওকে সবাই কুলোটা বলেই জানে। আর সেই কুলোটা মেয়েকে আমার ছেলে আংটি পরিয়েছে? জি আব্বা হুজুর, শুধু আংটিই নয়, কলেমা পড়ে আমি গোলাপজানকে বিয়েও করেছি। খামোশ! সামান্য গোলামের কুড়িয়ে পাওয়া মেয়ে, যার কোনো পিতৃ পরিচয় নেই, তার সাথে জমিদার পুত্রের বিয়ে হতে পারে না। কেন হতে পারে না আব্বা হুজুর? ওরা গরিব বলে? গরিবরা কি মানুষ না? মানুষ, তবে নিচু তলার। ওদের স্থান তোমার জুতার নিচে। তুমি মির্জা বংশের উঁচু তলার মানুষ, তোমার স্থান ওদের মাথার উপরে। তুমি রাজা, ওরা প্রজা। রাজার সঙ্গে প্রজার কোনো বৈবাহিক সম্পর্ক হতে পারে না।
নায়েব, এই মুহূর্তকে গলা ধাক্কা দিয়ে মহল থেকে বের করে দাও। জি হুজুর। না, আমি যাকে ভালোবেসে বিয়ে করেছি তার শরীরে একটা কাটার আঁচড়ও লাগতে দেব না। গলা ধাক্কা তো দূরের কথা, আমি ওকে বুক দিয়ে আগলে রাখবো। তুমি কি করে ভাবতে পারলে সামান্য গোলামের কুড়িয়ে পাওয়া মেয়েকে এই মহলে ঠাঁই দেবো? কি করে ভাবতে পারলে যার পিতৃ পরিচয় নেই, বংশ পরিচয় নেই, তাকে পুত্রবধূ হিসাবে মেনে নিয়ে এই মির্জা বংশের মান সম্মান ওই কুলোটা মেয়ের পায়ে জলাঞ্জলি দেবো? আপনি বা কি করে ভাবতে পারলেন আব্বা হুজুর, যাকে বিয়ে করে আমি স্ত্রীর মর্যাদা দিয়েছি তাকে বিনা দোষে মর্যাদাহীন করে দূর করে দেব? কি করে ভাবতে পারলেন আমার বুকের ভালোবাসা আমি বংশের অহংকারে বুক থেকে সরিয়ে দেব? কোনোদিনও না আব্বা হুজুর। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত গোলাপজানকে আমি আমার বুকের মধ্যেই ধরে রাখবো। কিন্তু এই মির্জা মহলে গোলাপজানের জায়গা হবে না। যেই মহলে গোলাপজানের জায়গা হবে না সেই মহলে সেলিমও থাকবে না। এটাই কি তোমার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ, এটাই আমার শেষ সিদ্ধান্ত। তাহলে আমারও শেষ সিদ্ধান্ত শুনে নাও। এই মুহূর্তে ওই ছোট লোকের বাচ্চাকে তালাক দিয়ে যদি ত্যাগ না করো, তাহলে আমি তোমাকে ত্যাগ করতে বাধ্য হব। উত্তরাধিকার সূত্রে যে জমিদারি তোমার পাবার কথা, সেই জমিদারি থেকে তুমি বঞ্চিত হবে। বঞ্চিত হবে এই জমিদার মহল আর আভিজাত্য থেকে। আপনি জমিদার, তাই জমিদারের আভিজাত্য আপনার কাছে অনেক দামি, কিন্তু আমার কাছে প্রেমের দাম অনেক বেশি। আপনি আপনার সিদ্ধান্তে অটল, আমিও আমার সিদ্ধান্তে অটল। আপনি থাকুন আপনার জমিদারের মহল নিয়ে, আমি আমার স্ত্রীর হাত ধরে এই মুহূর্তে এই মহল ত্যাগ করে চলে যাচ্ছি। চলো গোলাপজান। সেলিম, তুই যাস না বাবা, আমি তোকে যেতে দেব না। না মা, আমাকে বাধা দিও না, আমাকে তো যেতেই হবে। যাও! জমিদার বংশের আংটি ওই গোলামের বাচ্চার হাত থেকে খুলে রেখে যাও। আর তুমিও তোমার পা থেকে ওই শাহী জুতা খুলে রেখে যাও, যাতে প্রজারা বুঝতে পারে তুমি আমার অবাধ্য সন্তান। চুপ করো বেগম, চুপ করো। আমার সেলিমকে ফেরাও, আমার সেলিম। জমিদার পুত্র সেলিম এক গোলামের মেয়েকে বিবাহ করার অপরাধে জমিদার তাহাকে মহল থেকে তাড়িয়ে দিয়েছে। আমি আর পারছি না গোলাপজান। চলো ওনাকে কি বলি। এই যে ভাই একটু শুনুন। ছোট হুজুর, আপনি 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 আমাদেরকে একটু একটু থাকতে দিতে পারেন? আপনারা থাকতে দেওয়ান যাব না হুজুর। বড় হুজুর জানতে পারলে আমার গলা কেটে ফেলাইব। আপনি চলে যান হুজুর। আর যে হাঁটতে পারছি না গোলাপজান, আর পারছি না। ভাই, কি আমার গোলাপজানকে দেখছো? গোলাপজান? গোলাপজান আমার মাইয়া, আমার মাইয়া গোলাপজান। না তো, আমরা চিনি না তো। যাও। ভাই, আমার আমার গোলাপজানকে দেখছো? গোলাপজান কাটা? আমার মাইয়া। না তো, দেখি নাই তো।
কি আমার পরাণ পাখিরে লইয়া তুমি কই যাইতাছি সোনার চান? এই তুমি জানো না গোলাপ জান আমি খুব ভালোবাসি? এই মুর্তজা, গোলাপ জান আমার বিবাহিত স্ত্রী। কোনো সমস্যা নাই, গোলাপ জানের একটা বিয়া কে 10টা বিয়া হইলেও গোলাপ জানরে আমি ছাড়ুম না। জমিদার তোমারে জমিদারি ছাড়া করছে, আমি তোমারে দুনিয়া ছাড়া করুম। গোলাপ জান আমারে মাফ করে দিও। ওই মার শালারে! ওস্তাদ নদীতে ফেলে দে। মনে হয় বেঁচে আছে। এখন কি করব? দেখে তো মনে হচ্ছে জমিদারের ছেলে, ওকে মহলে নিয়ে চলুন। হ্যাঁ, ওকে এক্ষুনি কবিরাজ দেখাতে হবে। সুবিধে মনে হচ্ছে না। কবিরাজ মশাই, কিছু বুঝতে পারছেন? সমস্যা। কি হয়েছে? সমস্যা, সমস্যা, কঠিন সমস্যা। ওগো দেখো, আমাদের আত্মজান কাকি নিয়ে এসেছে। বন্ধু, আমাকে যে উঠতে হয়। সে কি আমার পুত্র সেলিমের সাথে দেখা না করে চলে যাবে? আরে ও তো এক্ষুনি চলে আসবে। ও অনেক দিন হবে। ওই তো সেলিম এসে গেছে। এসে পড়েছি। বাবা সেলিম। আব্বা হুজুর। সেলিম আমার বন্ধু আলতাফ চৌধুরী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, তুমি তো বেশ বড় হয়ে গেছো। কি এই যে দেখছি আমার বন্ধু জমিদার মির্জা মোহাম্মদের ছেলে সেলিম। কি বলছো তুমি? হ্যাঁ। কবিরাজ মশাই, ওর কি হয়েছে? হুজুর, মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার কারণে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। পূর্বের কোন স্মৃতি মনে করতে পারছেন না, সেই জন্য বাক শক্তি হারিয়ে ফেলেছেন। এই অসুখ সারতে অনেক সময় লাগবে হুজুর। ওনার এখন পূর্ণ বিশ্রামের প্রয়োজন, আর প্রয়োজন সার্বক্ষণিক সেবা।
ভালো সেবা যত্ন পেলে উনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। আমি আসি হুজুর। সালাম হুজুর। এখন উপায়? নায়েব সাহেব, হুজুর, সেলিমকে নিয়ে আমি আমার বন্ধু মির্জা মোহাম্মদের মহলে যেতে চাই। আপনি যাবার ব্যবস্থা করুন। এসো বাবা, এসো। এসো আতরজান। এসো। সেলিম, বাবা সেলিম, কোথায় ছিলি বাবা? কোথায় ছিলি? কথা বল, কথা বল বাবা। কি হয়েছে? কি হয়েছে আমার সেলিমের? বন্ধু, ও যে কথা বলতে পারে না। কেন? বাবা সেলিম, সেলিম বাবা আমার, কথা বল, কথা বল বাবা। সেলিম মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার কারণে ওর বাক শক্তি, স্মৃতিশক্তি দুটোই হারিয়ে ফেলেছে। এমন হলো কেন বাবা? কেন এমন হলো? বেগম, 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 আমাকে ছেড়ে তুমি চলে গেলে বেগম, তুমি চলে গেলে। বাবা সেলিম, তুই এখানে বসে কি করছিস? বাড়ির সবাই তোর মায়ের জন্য কাঁদছে, তুই তুই একবার কাঁদ বাবা। তোর মা তোকে ছেড়ে চলে গেছে, আর কোনো দিন ফিরে আসবে না। তোর তোর মায়ের জন্য প্রাণ খুলে কাঁদ বাবা। ওরে সেলিম, ওরে সেলিম, আর চুপ করে থাকিস না বাবা, কথা বল, কথা বল বাবা। টুকরে টুকরে কাঁদ, মা মা বলে চিৎকার করে কাঁদ। মা আতরজান, তুমি? হ্যাঁ চাচাজান, আপনি বড় বেশি ভেঙে পড়েছেন। আপনাকে শক্ত হতে হবে, ধৈর্য ধরতে হবে। আপনি ভেঙে পড়লে চলবে না। কবিরাজ বলেছে সেলিমকে সুস্থ করতে হলে ভালো সেবার প্রয়োজন। আমি কি করে সেলিমকে সুস্থ করব? আমি তো ওকে মায়ের মতো করে দেখতে পারবো না। চাচাজান, আপনার যদি আপত্তি না থাকে তাহলে সেলিমকে সুস্থ করার দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। তুমি তুমি আমার সেলিমের দায়িত্ব নেবে মা? সেলিমকে আমি নিয়ে যেতে দেব না। এখানে থাকলে দুঃখ শোকে আরো ভারাক্রান্ত হয়ে পড়বে। সেলিমকে এখন সারাক্ষণ আনন্দে ভরে রাখতে হবে। সেলিম যাতে শীঘ্রই সুস্থ হয়ে ওঠে, আমি সেজন্যই বলছি। আপনি সেলিমের দায়িত্ব আমার উপর দিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন চাচাজান। তাছাড়া আমাদের পরগনায় মহানে কাউলিয়ার মাজার আছে। আমার বিশ্বাস সেখানে গিয়ে বাবার কাছে দোয়া চাইলে বাবার উসিলায় রাব্বুল আলামিন হয়তো সেলিমের স্মৃতিশক্তি ফিরিয়ে দিতে পারে। কি বলছো আতরজান? হ্যাঁ চাচাজান, আপনি অনুমতি দিলে আমি ওকে মাজারে নিয়ে যেতে চাই, ওকে সুস্থ করতে চাই। ঠিক আছে মা, সেলিমের দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। সেলিম, 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 আমি আমি এই হারে কেন? নদী থেকে অজ্ঞান অবস্থায় আমি তোমাকে এখানে নিয়ে এসেছি মা। সেলিম, সেলিম কই? সেলিম কে মা? আমার স্বামী। মুর্তজার লোকেরা আমার স্বামীরে মায়েরা নদীতে ফালায় দিছে। আমি তাকে পাইনি মা। কি? সেলিম!
কান্দিস নে মা। চলো সেলিম, 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 এসো সেলিম। কে তুমি? আমি আমি ভিতরে যাবো। কেন? হয়েছে মায়াজার সাথে ঘোড়ার গাড়িতে ভিতরে গেল, আমি ওনার সাথে দেখা করতে চাই। উনি আপামনির বন্ধু, উনার সাথে দেখা করে কোনো লাভ নেই। উনি আপনাকে কিছুই দিতে পারবে না। কেন? উনি কথা বলতে পারে না, কাউকে চিনতেও পারে না, উনার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। না না, আমি বিশ্বাস করি না। সেলিমের এমন হইতে পারে না। আমার জানতেই হইব, আমার চাইতেই হইব সেলিমের কাছে। আমার সেলিম, তুমি তুমি তোমার স্ত্রীর চিনলা না? কি হয়েছে তোমার? কথা কও সেলিম। আমি গোলাপ জান, তোমার স্ত্রী। সেলিম, সেলিম, সত্যি তুমি আমার চিনবার পারতেছ না? সেলিম, 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 কি ব্যাপার? তুমি নিচে নেমে এলে কেন? রাত অনেক হয়েছে, এখন ঘুমাবে, চলো এসো। হুজুর, এই নদীর পাড়ে আর কতক্ষণ বসে থাকবেন? এবার চলেন ফিরে যাই। আপনি যান নায়েব সাহেব, আমাকে আরো কিছুক্ষণ একা থাকতে দিন। 22 বছর আগে এমনি এক অমাবস্যা রাতে আমি আমার গুলনাহারকে হারিয়েছি। আপনি যান তো নায়েব সাহেব, আপনি যান।
তুমি কে মা? সাপের ছোবল থেকে আমাকে বাঁচালে? আমি এক হতভাগিনী বাবা। বাবা? তুমি আমাকে বাবা বললে? তোমার বাবা ডাকে হঠাৎ আমার বুকটা কেঁপে উঠলো কেন? তুমি তুমি কে মা? কোথায় থাকো তুমি? আমার কোনো থাকার জায়গা নেই বাবা। আপনজন হারাইয়া আজ আমি বড় একা, বড় একা। না না না, জমিদার আলতাফ চৌধুরীর জীবন যে বাঁচিয়েছে তার জায়গা অবশ্যই হবে। যদি তোমার আপত্তি না থাকে তাহলে আমার সাথে তুমি আমার মহলে যাবে। এখন থেকে তুমি আমার মহলেই থাকবে। সেলিমকে পাইতে হলে আমার ওই জমিদার বাড়িতে ঢুকতেই হইব। এই সুযোগ আমার কাছে লাগাইতেই হইব। কি মা, এত কি ভাবছো? যাবে না আমার সাথে? যাবো বাবা, অবশ্যই যাবো। চলো অবশ্যই চলো। গুলজার, বেগম, কে তুমি মা? ওর নাম গোলাপজান। হতভাগীর এই দুনিয়াতে কেউ নেই। যেখানে আমরা আমাদের গুলনাহারকে হারিয়েছিলাম সেখানে সাপের ছোবল থেকে ও আমাকে বাঁচিয়েছে। আজ থেকে ও এখানেই থাকবে। ওগো দেখেছো, ওর মুখটা যেন আমাদের হারিয়ে যাওয়া মেয়ে গুলনাহারের মতো দেখতে, তাই না? হ্যাঁ হ্যাঁ, যেন গুলনাহারি। আমি হুজুর একটু আতটান গোলাপজানের সাথে পরিচয় করিয়ে দিই। পরিচয় করাতে হবে না, আমি তোমাদের সব কথা আড়াল থেকে শুনেছি। ভালোই হলো, এতদিন আমি একা ছিলাম, এখন একটা বড় বোন পেলাম। শোনো, আজ থেকে আমি তোমাকে বুবু বলে ডাকবো। চলো আমি তোমাকে তোমার ঘর দেখিয়ে দিই, তারপর আজকের এই খুশিতে আমার সবচেয়ে প্রিয় জিনিসটা আমি তোমাকে দেখাবো। চলো এসো। সেলিম, সেলিম দেখো, বুবু এ হলো সেলিম। ও আমার বাবার বন্ধুর ছেলে, যে কিনা বাক শক্তি স্মৃতিশক্তি দুটোই হারিয়ে ফেলেছে। কিন্তু বিশ্বাস করো বুবু, আমি তাকে প্রথম দেখায় আমার মন দিয়ে দিয়েছি। যাকে প্রথম দেখার পর আমি আমার হৃদয়ে আসন করে দিয়েছি। সেলিমকে নিয়ে আমি আমার স্বপ্ন সাজিয়েছি। ও সেলিম জানো, ও হলো গোলাপজান। দেখো দেখো না, ও খুব সুন্দর তাই না? ও আমার বোনের মতো, আজ থেকে ও আমার সাথেই থাকবে। জানো বুবু, ও না কথা বলে না, শুধু ফেল ফেল করে তাকিয়ে থাকে। দেখো না, তোমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন তুমি ওর কত চেনা। এ কি বুবু, তুমি কাঁদছো? না মানে, আপনি এত সুন্দর একটা মানুষের সাথে প্রাণ খুলে কথা কইতে পারতেছেন না তো? হ্যাঁ বুবু, আমার মনের কথাটা তুমি বলেছো। ওকে সেবা করে যেদিন আমি সুস্থ করে তুলতে পারবো, সেদিন আমি শান্তি পাবো। কি বলছিস মা? হ্যাঁ বাবা, এখন আমি কি করব? কিভাবে আমি আমার স্বামীরা ফিরে পাবো? হ্যাঁ পাবি, উপরওয়ালার ইচ্ছায় তোর স্বামী যখন বেঁচে আছে
তখন সে তার স্মৃতিশক্তি ফিরে পাবেই। সত্যি বাবা, আপনি সত্যি কইতাছেন? হ্যাঁ মা, কিন্তু সেজন্য তোকে কিছু কাজ করতে হবে। বলেন খাদেম বাবা, বলেন কি কাজ করতে হইব? আমার স্বামীর জন্য আমি জীবন পর্যন্ত দিতে পারুম। তোকে জীবন দিতে হবে না মা, অমাবস্যার তিথিতে রাত্রি দ্বীপ প্রহরে বালু নদীর উল্টো স্রোতের পানি আনতে হবে। সেই পানিতে রাহুচণ্ডাল বৃক্ষের শিকড় ভিজিয়ে যদি তোর স্বামীকে 7 দিন খাওয়াতে পারিস, তাহলে সে তার স্মৃতিশক্তি ফিরে পাবে। মা, তুই কি সেই পানি আনতে পারবি? পারমু বাবা, আমারে যে পারতেই হইব। আমি সেলিমের স্মৃতি ফিরে আনমই। আল্লাহ তোর অমাবস্যার রাইতে উল্টা স্রোতের পানি আমি জোগাড় করছি। আলহামদুলিল্লাহ। এই নে রাহুচণ্ডাল বৃক্ষের শিকড়, নে, মনে রাখিস 7 রাত্রি খাওয়াতে হবে। আপনি শুধু দোয়া করেন বাবা। ফি আমানিল্লাহ। আল্লাহ তোর মনের বাসনা পূর্ণ করুন। যা মা। দেখেও কি তুমি চিনবার পারতেছো না? আমি তোমার গোলাপ জান, তোমার বিবাহিত স্ত্রী। কথা কও, কথা কও সেলিম, কথা কও। এই নাও, খাও, তোমার খুব পছন্দের মিষ্টি, খাও। মনে করে দেখো সেলিম, তুমি বাসর ঘরে আমার আঙ্গুলে কামড় দিছিলা। হও, কথা কও। বুবু, বুবু, তুমি এখানে কি করছো? ওনার খাওয়ার সময় হয়েছে তো, তাই খাওয়াইতে এসি। তাই নাকি? আমি এত চেষ্টা করে তো মিষ্টি খাওয়াতে পারিনি, আর তুমি আজ তুমি কাজের কাজটি করেছো। নাও সেলিম, এবার আমার হাতে একটু খাও। বুবু, এবার তুমি যাও।
এবার তুমি ঘুমাও। তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। দেন, আমি পড়ায় দিই। বুবু, তুমি এখানে কি করছো? আপামনি, উনি উল্টা করে জামা গায়ে দিচ্ছিলেন, তাই আমি ঠিক মতো পড়াই দিতেছি। তুমি ওকে জামা পরিয়েছো? আমার কাজটি তুমি করতে গেলে কেন? এটা কিন্তু অনধিকার চর্চা। আসলে আপামনি, ওনার সেবা করতে এসে আমি ভুলেই গেছি কোনটা আপনার কাজ আর কোনটা আমার কাজ। আমি শুধু বুঝি ওনারে সুস্থ করতে হইব, ওনার মুখে হাসি ফুটাইতে হইব। তাই বলে আমার হাসি তুমি হাসতে চেও না? একটা কথা মনে রেখো বুবু, সেলিম আমার ভালোবাসার মানুষ, যাকে প্রথম দেখায় আমি ভালোবেসে ফেলেছি। বুবু, তুমি এখন যাও। সেলিম, এসো। সেলিম, তোমার এই বুকে মাথা রাখলে আমার সবকিছু কেমন যেন শীতল হয়ে আসে। মনে হয় স্বর্গের সমস্ত সুখ যেন তোমার এই বুকে পাই। দাঁড়াও। হারবাস ভাই, আপনি সত্যি করে বলো তো, তুমি আসলে কে? আমি গোলাপ স্যার। সেলিমের সাথে তোমার কিসের সম্পর্ক? হে, আপনি কি কইতেছেন? একজন রোগীর সাথে সেবিকার যে সম্পর্ক হয়, আমার তাই। তুমি সবাইকে ফাঁকি দিতে পারলেও আমাকে পারবে না। তোমার চোখই বলে দিচ্ছে সেলিমের সাথে নিশ্চয়ই তোমার কোনো সম্পর্ক আছে। তা না হলে আতরজানের সাথে সেলিমের ঘনিষ্ঠতা দেখে তোমার চোখে পানি আসবে কেন? তুমি আমার কাছে সব খুলে বলো। আমি কথা দিচ্ছি, উপকার করতে না পারলেও ক্ষতি করব না। বলো, সেলিম তোমার কে? আমার স্বামী। কি বলছো তুমি? সত্যি কইতাছি ভাই, সেলিমের স্মৃতি হারাইবার পর থেকে ও আমারে চিনবার পারে না। তাই ওরে ভালো করবার লিগা নিজের পরিচয় গোপন রাখা এই বাড়িতে এসে ঢুকছি। এই কথা কেউ যদি জানে, তাইলে ওরা আমারে মাইরা ফেলাইব। পারবে না। এই ছোট ভাইকে যখন বিশ্বাস করেছো, তখন বিশ্বাসের অমর্যাদা হবে না। তুমি তোমার কাজ চালিয়ে যাও। সেলিমকে ভালো করার জন্য যদি সাহায্যের প্রয়োজন হয়, আমার জীবনের বিনিময়ে হলেও আমি তোমাকে সাহায্য করব। এই যে সেলিম, তুমি এখানে, আর আমি তোমাকে সারা মহল খুঁজে বেড়াচ্ছি। জানো না, তোমাকে একদণ্ড না দেখলে আমি থাকতে পারি না। তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন। এই, আমাকে নিয়ে তুমি স্বপ্ন দেখো না? বলো না জান, আমাকে নিয়ে তুমি স্বপ্ন দেখো না? এটা আমার জন্য? ও জান, তুমি সত্যিই ভালো, খুব ভালো। ও সেলিম, আমার সেলিম। আতরজান, মা আতরজান, সেলিমের অবস্থা এখন
কেমন বুঝতে পারছো মা? ভালো আব্বা হুজুর। আমার তো মনে হচ্ছে সেলিম খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। আমরাও তাই চাই। কিন্তু মা, তুমি যেভাবে সেলিমকে সঙ্গ দিচ্ছ, আমার তো ভয় হচ্ছে। তুমি কোনো ভুল করছো না তো? না আব্বা হুজুর, আমি কোনো ভুল করছি না। আমি যা করছি আমার মন থেকেই করছি। সেলিম অসুস্থ, আমি সব জেনে শুনে ওর সেবা করার দায়িত্ব নিয়েছি। ঠিক আছে মা, তোমার মনের বিরুদ্ধে আমি কিছুই করব না মা। তোমার সুখই আমার সুখ। সেলিমের বাবা এসেছে, ওর সাথে কথা বলি। নায়েব সাহেব। জি আসুন। চলুন। এসো এসো বন্ধু। আলতাফ, তোমাকে একটা কথা বলবো। মা আতরজান যেভাবে সেলিমের সেবা করছে, হ্যাঁ, তাতে মনে হচ্ছে সেলিম খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। তাছাড়া কবিরাজের কথা মোতাবেক সেলিমকে সুস্থ করতে হলে একজন সার্বক্ষণিক সঙ্গী প্রয়োজন। তাই আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি, মা আতরজানকে পুত্রবধূ করে আমার মহলে নিয়ে যাব। কি বলছো তুমি? আতরজানের সাথে সেলিমের বিয়ে? হ্যাঁ, আমার বিশ্বাস আতরজানের ঘনিষ্ঠ সাহচর্যে সেলিম দ্রুত সুস্থ হয়ে উঠবে। বন্ধু, তোমার আপত্তি না থাকলে আমি আগামীকালই বিয়ে পড়াতে চাই। মানে চুপ করে থেকো না বন্ধু। আমার ছেলেকে দ্রুত সুস্থ করার জন্য তুমি এই বিয়েতে সম্মতি দাও বন্ধু। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। বলো বন্ধু, তুমি রাজি? বলো। বেশ, তাই হবে। সেলিম, 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 কিছু শুনেছো? শুনেছো তুমি? দূর বোকা, কিচ্ছু বোঝে না। শোনো, তোমাকে কাছে পাওয়ার যে স্বপ্ন এতদিন আমি দেখেছি, সেই স্বপ্ন আমার পূরণ হতে যাচ্ছে। তোমাকে না পাওয়ার যে যন্ত্রণা আমার বুকের ভেতর জ্বালা দিত, সে জ্বালা সরে গিয়ে সেখানে বাসা বেঁধেছে একরাশি সুখ। মাঝে মাত্র তোমার একদিন বাকি। এই দুদিন পর তুমি হবে শুধু আমার, শুধু আমার। ও সেলিম, আমি আর ভাবতে পারছি না, আমি আর ভাবতে পারছি না। যাই, বুবুকে খুশির খবরটা দিয়ে আসি। হে আল্লাহ, আজই সেলিমরে পানি খাওয়ানোর শেষ দিন। এই পানিটুক খাওয়াইতে পারলেই আমার স্বামী সুস্থ হয়ে উঠব। আজ আমার কি খুশি লাগতেছে। এটা কি করলা তোর? পানিতে ফেলা দিলা? ও বুবু, এক গ্লাস পানি তো মাত্র, তার জন্য তো মন খারাপ করে কি আছে? জানো বুবু, জানো একটা খুশির সংবাদ আছে। খুশির সংবাদ? হ্যাঁ, খুশির সংবাদ। কালই সেলিমের সাথে আমার বিয়ে। তুমি খুশি হয়নি বুবু? কেন খুশি হতাম? সেলিমকে খুশি হয়েছে, ওর খুশির জন্যই তো বিয়ে। ছেলের সুখের জন্য সেলিমের বাবা নিজে এসে বিয়ের 3 তারিখ ধার্য করে গেছে। ভাবতেছি কাল বোনের বিয়া একজন অসুস্থ মানুষের সাথে। তোমাকে কিছুই ভাবতে হবে না, তুমি শুধু নিজের হাতে আমাকে মনের মতো করে বউ সাজাবে। ও যেন দেখে খুব খুশি হয়। তুমি ঘরে যাও, সেলিমের জন্য আবার পানি নিয়ে এসো, আর আমি খুশির সংবাদটা সবাইকে দিয়ে আসি, ঠিক আছে? কি বলছিস মা? ও বাবা, আমি শেষ পানিটুকু করে খাওয়াইতে পারি নাই। এখন আমার কি হইব বাবা? সব উপরওয়ালার ইচ্ছা, তার উপর ভরসা রাখ মা। কিন্তু বাবা,
ওর যদি স্মৃতিশক্তি ফিরে না আসে তাহলে আজ বাদে কাল আমার সর্বনাশ হয়ে যাইব। হাতের জালের সাথে তোর বিয়া হয়ে যাইব বাবা। তাই যদি হয় তাহলে তোকে আজই সেলিমের সামনে গিয়ে তোদের জীবনের এমন কোন স্মৃতি, তেমন কোনো কথা কে আঘাত করতে পারে, তাহলে হয়তো সেলিম তোকে চিনতে পারবে মা। হ্যাঁ বাবা, আমি তাই করব। আমি অহনি সেলিমের কাছে যাবো, অহনি যাবো। সেলিম, আপনি কি আমার চিনতে পারতেছেন না? আমি আপনার গোলাপজান, সেই গোলাপজান যারে ভালোবাসা বিয়া কইরা জমিদারি হারাইয়া আমারে নিয়ে পথে পথে ঘুরছিলেন। আপনার কি কিছু মনে পড়তেছে না? আপনার কি কিছু মনে পড়তেছে না? আপনি যদি কথা না কন, সকাল হইলে আমার সর্বনাশ হয়ে যাইব। আপনি কথা কন, কথা কন। আপনার দোহাই লাগে, আপনার দুটা পায়ে পড়ি। আপনি কথা কন। আর তুমি যদি কথা না কও তাহলে সর্বনাশ হওয়ার আগে তুমি আমার গলা দিবা। মাইরা বলাও, মাইরা বলাও, মাইরা বলাও। গোলাপজান, সেলিম নয়, আমি তোকে গলা টিপে হত্যা করব। আজ বাদে কাল যার সাথে আমার বিয়ে, আর তুই কিনা তার সাথে? ছি 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 ছি, অসতী কলঙ্কিনী। না না, আমি অসতী না, কলঙ্কিনী না। আমি যা করছি সেটা আমার অধিকার। অধিকার? কিসের অধিকার? স্ত্রীর অধিকার। মানে? তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ সেই সেলিমের বিবাহিতা স্ত্রী হলো এই গোলাপজান। মিথ্যে, মিথ্যে কথা। আমি বিশ্বাস করি না। তুমি মিথ্যে কথা বলছো। তুমি আমাকে পাবার জন্য এই গোলাপজানের সাথে মিশে তুমি আমার কাছ থেকে সেলিমকে দূরে সরিয়ে দিতে চাইছো। তোমাকে পাবো কিনা জানি না, তবে গোলাপজান যা বলছে তা সব সত্য। ও বুঝেছি, তোর মতো কাল নাগিনীকে আর বাড়িতে রাখবো না। বের হ, বের হয়ে যায়। কি হয়েছে গোলাপজান? আব্বা হুজুর, ও আমার কপাল পোড়াতে এসেছে। এই গভীর রাতে সেলিমের ঘরে ঢুকে আমি যা দেখেছি আমি তা মুখে বলতে পারবো না। ও একটা দুশ্চরিত্রা, কলঙ্কিনী। কি? আমি তোকে রাস্তা থেকে কুড়িয়ে এনে এই মহলে ঠাঁই দিয়েছিলাম। অনাথ অসহায় ভেবে আমি তোকে আমার মেয়ের মতো ভেবেছিলাম, আর তুই কাল নাগিনী হয়ে আমার আতরজানের কপালে বিষ দাগ বসাতে চাস। গরিব দুঃখী জেনেও যে তোকে বুবু বলে ডাকে, আর তুই তার কপাল পোড়াতে চাস। না, আমি আতরজানের কপাল পোড়াইতে চাই না, বরং আতরজানি আমার কপাল পোড়াইতে চায়। খামোশ! আমার বাড়িতে থেকে আমার অন্ন খেয়ে আমার মেয়ের বিরুদ্ধে অপবাদ দিতে তোর লজ্জা করছে না? না, সত্য কথা কইতে লজ্জা নাই। আমি যা করছি এটাই সত্যি, এটাই বাস্তব। কি বলতে চাও তুমি? কইতে চাই সেলিমের লগে আতরজান যে প্রেমের খেলা খেলতেছে এটা ব্যভিচার। কারণ সেলিম বিবাহিত আর আমি তার বিবাহিতা স্ত্রী। সেলিম কিছুই বুঝতে পারতেছে না, কারণ সে স্মৃতিভ্রষ্ট। একজন বিবাহিত স্মৃতিভ্রষ্ট মানুষের লগে আতরজানের বিয়া ঠিক করে আপনি অন্যায় করছেন, আমার উপর চরম অবিচার করছেন। সংযত হয়ে কথা বলো মূর্খ নারী। যেদিন তুমি আমাকে নদীর ঘাটে বাঁচিয়েছিলে সেদিন তো বলনি তুমি বিবাহিতা, তোমার স্বামী আছে। এই মহলে সেলিমকে দেখার পরেও তুমি কখনো মুখ ফুটে বলনি এই সেলিমই তোমার স্বামী। আজ আমি স্পষ্ট বুঝতে পারছি, এই জমিদার মহলে থাকতে থাকতে ঐশ্বর্য আর প্রতিপত্তির মোহ তোমাকে আকৃষ্ট করেছে। তাই সেলিমকে স্বামী হিসেবে দাবি করে সেই মোহ তুমি চরিতার্থ করতে চাচ্ছ। সে আশা তোমার কখনই পূর্ণ হবে না। হুজুর, বন্দি করো এই দ্বিচারিণী নারীকে। উন্মাদ হয়ে গেছে। আতরজানের বিয়ে সম্পন্ন না হওয়া পর্যন্ত ওকে বন্দি করে রাখবে। যাও। আমি কোথাও যাবো না। একবার কথা কর সেলিম, একবার
গো বুবু তুমি পালিয়ে যাও, পালাও বুবু, আমার জন্য ভেবো না। যাও বুবু, তুমি তাড়াতাড়ি যাও। বুবু তোমার সর্বনাশ হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি যাও বুবু, যাও বলছি। বুবু যাও, তুমি যাও। গোলাপ জান না? ও গোলাপ জানি তো। গোলাপ জান তাইলে বাইসা আছে। তাই উস্তাদে গিয়ে খবরটা দিয়ে আসি। কি কইলি? গোলাপ জানো হলো বাচ্চা আছে? উস্তাদ, আমি নিজের চোখে দেখছি। কই দেখছস? জমিদার আলতাফ চৌধুরীর মহলের দিকে ছুটতে যাইতে। হ্যাঁ? উত্তম সময় উত্তম খবর জানাইছস। গোলাপ জান, আপনি জমিদার মির্জা মোহাম্মদের পুত্র সেলিম চৌধুরী 10 লক্ষ 1 টাকা দেনমোহর ধার্য করিয়া জমিদার আলতাফ চৌধুরীর একমাত্র কন্যা আতরজানকে শাদী করিতে রাজি আছেন। বলুন কবুল? হ্যাঁ বলুন কবুল। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন কবুল। আমি তোমাকে যেতে দেব না, আমার সেলিমকে আমি অন্য কারো হতে দেব না। তুমি আমার, শুধু আমার। আমাকে যেতে দাও, নয়তো গোলাপ জানি সর্বনাশ হয়ে যাবে। তবু আমি তোমাকে যেতে দেব না। তুমি আমার আছো, আমারই থাকবে। তুমি ভুল করছো আতরজান। গোলাপ জান আমার বিবাহিত স্ত্রী, গোলাপ জান আমার প্রেম, আমার জীবন। আমি বিশ্বাস করি না, আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না। আতরজান
নায়েব সাহেব আপনি? হ্যাঁ, ভেবেছিলাম আপনি আর ভালো হবেন না, জমিদারিতেও বসতে পারবেন না, তাই জমিদারকে খুন করে ভবিষ্যৎ জমিদার হব আমি। কিন্তু আপনার জন্য আমার স্বপ্ন, আমার আশা অপূর্ণ থাকবে, তা আমি হতে দেব না। তাই আপনাকে আজ আমার হাতে মরতেই হবে। আমি গোলাপ জানলে পাইলাম না। গোলাপজান, আজ আর আমি তোমাকে বাধা দেব না। সত্যি তুমি সৌভাগ্যবতী সতী নারী, নয়তো মৃত্যুর দুয়ার থেকে কোনো স্ত্রী তার স্বামীকে এইভাবে ফিরে পেতে পারে না। যাও মা, আর কোনো বাধা নেই। না না, আমি ওদের কিছুতেই মেনে নেব না। বন্ধু, এমন একটি লক্ষ্মী মেয়েকে তুমি পুত্রবধূ হিসেবে মেনে নেবে না? কি করে মেনে নেব? যার বাবার পরিচয় নেই, বংশের পরিচয় নেই। আছে আছে, বাবা, পরিচয় আছে। আমি ওর বাবা, আর এটাই ওর পরিচয়। না, তুমি মিথ্যে বলছো। গোলাপজান তোমার নিজের মেয়ে নয়, ও তোমার পালিতা মেয়ে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, ও আমার পালিত মেয়ে। আজ থেকে 22 বছর আগে বালু নদীর তীর থেকে ওকে আমি কুড়িয়ে পেয়েছিলাম। কুড়িয়ে পেয়েছো? বালু নদীর তীরে? ওগো, আমাদের গুলনাহার তো বালু নদীতেই হারিয়ে গিয়েছিল। ওর পরনে কি ছিল তোমার মনে আছে? হ্যাঁ হুজুর, লাল রঙের জরির কাজ করা জামা। হ্যাঁ, আমার গুলনাহারের পরনে তো তাই ছিল, আর ও তো 22 বছর আগেই হারিয়ে গিয়েছিল। তাহলে কি ওই আমার গুলনাহার? গুলনাহার, আয় মা। ওগো, দেখেছো, ওর পিছনে তো সেই জরুর চিহ্ন, ওই আমার গুলনাহার। বাবা, মা। হ্যাঁ মা, তুই আমার গুলনাহার। মা, আয় মা। আব্বা হুজুর। আতর জান, সবই ভাগ্য রে মা। যাকে তার অধিকার থেকে বঞ্চিত করে না জেনে ওর স্বামীর সাথে তোর বিয়ে দিতে চেয়েছিলাম, সেই গোলাপজানি আমার হারিয়ে যাওয়া মেয়ে গুলনাহার। কি বলছেন আব্বা হুজুর? সত্যি বলছি, ওই আমাদের মেয়ে গুলনাহার, তোর বোন। বুবু, বুবু, আমাকে তুমি মাফ করে দিও। আমি না বুঝে তোমার উপর আঘাত করেছিলাম। না, বোনের কাছে বোনের কোনো অপরাধ থাকে না। সেলিম ভাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। একটা কথা, বুবু অনেক কষ্ট করেছে, আর কোনো কষ্ট বুবুকে তুমি দিও না। কই যাইতেছ আতজান?
তুমি তোমার ঠিকানায় পৌঁছে গেছো। এখন আমাকে আমার ঠিকানা যেতে দাও বুবু। হাত ধরছান। হ্যাঁ বুবু। মা, আমি তোকে কোথাও যেতে দেব না। তুই আমার বুকেই থাকবি। বাবা, বাবা তুমি কই যেতেছো? তুই তোর বাবা মাকে ফিরে পেয়েছিস, আমার দায়িত্ব শেষ মা। কে কইছে বাবা? এতদিন তোমারে বাবা ডাকছি। আমি যেখানে থাকবো তুমিও সেইখানে থাকবা। হ্যাঁ, আপনি আমার মহলেই সসম্মানে থাকবেন। বন্ধু চলো, আমি আর দেরি করতে চাই না। আমি আমার একমাত্র পুত্র বধূকে সসম্মানে আমার জমিদার মহলে নিয়ে যেতে চাই। চলো। চলো হুজুর, আমার মহল নিয়ে চলেন। আমি আর গরজামে থাকুম না। আগে বোকা ছিলাম, এখন বুদ্ধিমান হই।